ওহ, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, একটা বাসের দেখা নেই। সেই কোন সকালে বেরিয়েছি এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়ে। বাসের অপেক্ষায় থাকতে থাকতে সেটাও জল হয়ে গেছে। আরে, ওই তো একটা বাস আসছে। তড়িমড়ি করে বাসে উঠে সামনের দিকের সিটে বসে পড়লাম। তারপর পাশের লোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা, এই বাসটা কি কাঁঠাল বেরিয়ে যাবে? আসলে আমি যে বাসে আসা যাওয়া করি সেই বাসটা আসতে দেরি হচ্ছে দেখে এই বাসেই উঠে পড়লাম। মশাই, আপনি তো আচ্ছা লোক, বাসটা কোথায় যাচ্ছে তা না জেনেই উঠে পড়লেন। দাদা, আপনি এভাবে বলছেন কেন? আমার বাসটা আসতে দেরি হচ্ছে দেখেই আমি এই বাসে উঠে পড়লাম। আপনি আমাকে সাহায্য না করে উল্টোপাল্টা কথা শোনাচ্ছেন, এটা আমি আপনার থেকে আশা করিনি। আরে না না, বাসটা কাঁঠাল বেরিয়েই যাবে। আমি তোমার সাথে একটু মজা করছিলাম। এখনো দুটো স্টপেজ বাকি আছে। তা কোথা থেকে আসা হচ্ছে আপনার? আমি অজয়, কলকাতার একটা চটকলে কাজ করি, আর তার আশেপাশেই একটা মেস বাড়িতে থাকা হয়। আমি একা মানুষ, বাবা মা কেউ বেঁচে নেই। আত্মীয় বলতে এক পিসি আছে, তার বাড়িতেই যাচ্ছি। আচ্ছা দাদা, আসি তাহলে। আর আপনিও ভালোভাবে যাবেন, হ্যাঁ? এই বলে বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। বাস থেকে নেমেই মাত্র 10-15 মিনিটের হাঁটা পথ। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পিসির বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। পিসি, ও পিসি বলে ডাকতেই ভেতর থেকে সাড়া এলো। কে? আরে উজু, আয় আয়, ভেতরে আয়। দেখো তো ছেলেটা কখন থেকে দরজায় দাঁড়িয়ে আছে। আয় বস, আমি তোর জন্য একটু চা করে আনছি। আহ পিসি, থাক না, এই দুপুরবেলা আর চা বসাতে হবে না। আর আমি বাস থেকে নেমেই এইমাত্র চা খেয়ে আসছি। তা পিসি, পিসি কোথায়? পিসিকে তো দেখছি না। জানিস তো তোর পিসে কি কাজ করে? সেই সকালবেলা বেরিয়েছে আশেরায় বীরেন বাবুর বাড়িতে রান্নার কাজে। আজ তার নাতির অন্নপ্রাশন। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে খেয়ে নে, তোর পিসে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। এই বলে পিসি আমার জন্য খাবার আনতে চলে যায়। আমি মনে মনে ভাবতে লাগলাম, কলকাতার রোজ রোজ হোটেলে খাবার খেয়ে খাবারে যেন অরুচি চলে এসেছে। কিন্তু পিসির হাতে রান্নার কোনো তুলনা হয় না। এই সব ভাবতে ভাবতেই দেখি পিসি ভাতের থালা নিয়ে হাজির। কে নে বাবা উজু, খাবারটা খেয়ে নে, বেলা তো অনেক হলো। কে জানি তোর পিসে মশাইটা এখন কি করছে। বীরেনদা, আপনি যেমন অর্ডার দিয়েছিলেন সেই অনুযায়ী বাজার করে এনেছি। আপনি শুধু অনুমতি দিলেই রান্নাটা চাপিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করাটা ঠিক হবে না। একটু পরেই সব লোকজন চলে আসবে। তখন সময় মতো রান্না না হলে মুশকিল হয়ে যাবে। মন্টু, যা, বাবুকে গিয়ে বল রান্না বান্না সব হয়ে এসছে। ঠিক আছে পাঁচু দাদা, আমি বাবুকে গিয়ে বলছি রান্না বান্না সব হয়ে এসছে, সবাইকে এক্ষুনি খেতে দিয়ে দিতে। বাহ, খাবার দাবার তো খুব সুন্দর হয়েছে, একেবারে দারুণ স্বাদ। হ্যাঁ, খাবার খুব সুন্দর হয়েছে, খুব ভালো স্বাদ। বাবু, লোকজন খেয়ে দেয়ে তো সব বলল খাবার দাবার নাকি ভালোই হয়েছে। তা বাবু,
আমার পাওনাটা আমাকে যদি বুঝিয়ে দেন তাহলে আমি আসি। সন্ধেও হয়ে এসছে, তাই তাড়াতাড়ি করলে ভালো হতো। হ্যাঁ, খেয়ে দেই সবাই আমার ভালোই প্রশংসা করলো। আর তোর রান্নার যা স্বাদ তা খেয়ে মানুষ তোর প্রশংসায় তো একেবারে পঞ্চমুখ। এই নে তোর 700 টাকা, আর খুশি হয়ে 100 বেশি দিলুম। তারপর পাঁচু আর মন্টু দুজন মিলে বাড়ির পথে রওনা দেয়। পথে যেতে যেতে মন্টু পাঁচুকে বলে, আচ্ছা পাঁচু দাদা, মালিক আমাদের কাজে প্রশংসা করছিল তাই না? মালিক আমাদের কাজে খুব খুশি হয়েছে, আর গ্রামের মানুষরাও খুব তৃপ্তি করে খেয়েছে। তারা খেয়ে দিয়ে সবাই বলেছে রান্না খুব ভালো হয়েছে। এই সব কথা বলতে বলতে তারা হাঁটতে থাকে, আর সন্ধেও হয়ে আসে। পথে মন্টুর বাড়ি আগে পড়ে, তারপর পড়ে পাঁচুর বাড়ি। পাঁচু দাদা, আমার বাড়ি তো চলেই এলো, তা আমি না হয় তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি? না মানে, এতটা রাস্তা একা যাবে তাই বলছিলাম। আরে না না, আর কিছুক্ষণ হাঁটলেই আমাদের গ্রামের বাজার পড়বে। তারপর একটু হাঁটলেই আমার বাড়ি। তুই যা। আর হ্যাঁ, এই নে তোর মজুরি, আর 50 টাকা বেশি দিল তোর ছেলে মেয়ের মিষ্টি খাওয়ার জন্য। আচ্ছা পড়শি দাদা, আসি তাহলে, আর তুমিও ভালোভাবে যেও। তারপর মন্টু তার বাড়ির দিকে রওনা হয়ে যায়, আর পাঁচু হাঁটতে থাকে তার বাড়ির পথে। আজ অনেকটা খাটনি হয়ে গেল, তার উপর এতটা রাস্তা হেঁটে আসা যাওয়া। শরীরটাও যেন ছেড়ে দিচ্ছে, চোখের পলকও ভারী হয়ে আসছে। পাঁচু নিজের মনে এইসব কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে অনুভব করে অন্য দিনের তুলনায় পরিবেশটা কেমন যেন শান্ত। সে তার শরীরে ঠান্ডা অনুভূতির আভাস অনুভব করছে। সেই মুহূর্তে পেছন থেকে শুকনো পাতার খসখসানি শব্দ আসছে। পাঁচু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে কে ওখানে? এমন সময় দূর থেকে একটা চাপা হাসি। সেই হাসি শুনে পাঁচুর গলা শুকিয়ে আসে। দূরে রাস্তার মাঝখানে সে একটা ছায়ামূর্তি দেখতে পাচ্ছে। ছায়ামূর্তিটা যেন একটু নড়েও না, সরেও না। মূর্তিটা যেন এক জায়গাতেই থ মেরে দাঁড়িয়ে আছে। পাঁচু দেখতে পাচ্ছে তার চোখ দুটো যেন লাল অগ্নিপিণ্ডের মতো জ্বলজ্বল করছে। ওরে বাবা, ওটা কি? রাম রাম রাম। তারপর আবার একটা চাপা হাসি। পাঁচু দেখে ছায়ামূর্তিটা যেন মিলিয়ে যাচ্ছে। তারপর সে হঠাৎ তার কাঁধে কারো নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পায়। তারপরেও পাঁচু মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। খানিকটা যাওয়ার পর সে দাঁড়িয়ে যায়। এরপর সে দেখে, কি ব্যাপার, এতক্ষণ ধরে হাঁটছি কিন্তু এগোচ্ছি কোথায়? আমি একটু আগেই তো এইখান থেকে হেঁটে গেল, আবার এই জায়গাতেই কি করে এলো? পাঁচু এইসব ভাবছে, এমন সময় আবার চাপা হাসিটা শোনা যায়। এবার সে দেখে সেই ছায়ামূর্তিটা তার নিজ মূর্তি ধরে পাঁচুর দিকে এগিয়ে আসছে। তখন পাঁচু সেই দিকে তাকাতেই দেখে কি বিভৎস দেখতে সেই মূর্তিটা। তা দেখে পাঁচু আর ঠিক থাকতে পারে না, সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে পিসের আসতে দেরি হচ্ছে দেখে অজয় একটু আগিয়ে যায়। গ্রামে ঢোকার রাস্তাটা পেরোতে অজয় দেখে তার পিসে মশাই মাটিতে পড়ে আছে। তা দেখা মাত্রই অজয় দৌড়ে তার পিসের কাছে গিয়ে, পিসে, ও পিসে, পিসে চোখ খোলো,
দেখো আমি অজয়। পিসে, ও পিসে। তারপর পাঁচু চোখ খুলে উঠে বসে। সে দেখে সে রাস্তায় বসে আছে, আর তার পাশে আছে অজয়। পিসে, ও পিসে, কি হয়েছিল তোমার? আর তুমি এভাবে মাটিতেই বা পড়েছিলে কেন? তখন পাঁচু তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে অজয়কে। সব শুনে অজয় বুঝতে পারে পিসে মশাই ভূতের পাল্লায় পড়েছিল।